তোমার মোডটা হয় সবচেয়ে বড়, মিডিয়ানটা তার চাইতে একটু ছোট, আর হচ্ছে মিনটা হচ্ছে তার চাইতেও ছোট, তখন এই ডিস্ট্রিবিউশনটা হচ্ছে নেগেটিভলি স্কিউড। মনে করো মিন হচ্ছে 30, মিন হচ্ছে 30, মিডিয়ান পাওয়া গেছে মনে করো 45, আর মোড পাওয়া গেছে হচ্ছে 50। তাহলে কোনটা সবচেয়ে বড়? মোড সবচেয়ে বড়, আর মিডিয়ান হচ্ছে মিডিয়ান সবসময় মাঝামাঝি থাকে। কে দরজা খুলেছে? হ্যাঁ, তাহলে এরকম যদি সিচুয়েশন হয় এরকম, তাহলে এই ডিস্ট্রিবিউশনটা হচ্ছে যে নেগেটিভলি স্কিউড। যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম না, নেগেটিভলি স্কিউড এর ক্ষেত্রে এরকম হয়। তার মানে মোডটা হচ্ছে সবচাইতে, যখন পিকচারের হাইয়েস্ট পিক পয়েন্টে থাকে মোড সব সময়, ঠিক আছে। আর মোড মিডিয়ানটা থাকে হচ্ছে এই কাছাকাছি এই সমস্ত জায়গাতে। হ্যাঁ, ম্যাক্সিমাম ভ্যালু গুলো হচ্ছে মিডিয়ান হচ্ছে যে এই বরাবর থাকবে, বাম পাশে এই বরাবর থাকবে হচ্ছে মিডিয়ান, আর মিনটা থাকবে হচ্ছে এই বরাবর, ঠিক আছে। পিক পয়েন্টে থাকবে মোডটা। তো এরকম এই ডিস্ট্রিবিউশন হচ্ছে নেগেটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন। আর পজিটিভলি স্কিউড এর ক্ষেত্রে কেমন আসবে? উল্টাটা, মিন হবে সবচেয়ে বড়, মিডিয়ান হবে মাঝে, আর মোডটা হবে সবচেয়ে ছোট। তো মোড সবচেয়ে ছোট মানে হচ্ছে এরকম, এদিকে। তার মানে মোডটা হচ্ছে এখানে। তোমার এই যে মনে করো এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, হ্যাঁ, 0, এটা হচ্ছে 0, আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস এর, এটা হচ্ছে 0 মূলবিন্দু। তাহলে এখান থেকে 0 থেকে কোনটা দূরত্ব বেশি? এটাতে হচ্ছে মোড আছে, আর মিডিয়ানটা এখানে আছে, আর মিন আছে এখানে। তাহলে কার দূরত্ব বেশি? লাস্টেরটা হচ্ছে মিন, মিনের দূরত্ব বেশি। তার মানে এখানে মিনটা সবচেয়ে বড় ভ্যালু, আর এখানে হচ্ছে এটা হচ্ছে মোড, এটা হচ্ছে মিডিয়ান, আর হচ্ছে মিন, এক্স বার মিন সংক্ষেপে লিখলাম। তাহলে এই শূন্য থেকে এক্স বারের দূরত্ব কম না বেশি? কম। শূন্য থেকে মোডের দূরত্ব বেশি না কম? সবচেয়ে বেশি। তার মানে এই এখান থেকে যার ডিসটেন্সটা বেশি সেই অনুযায়ী আমরা দেখব। তাহলে এখানে এই ডেটার ক্ষেত্রে হচ্ছে যে মিনটা হচ্ছে যে সবচেয়ে বড়, আর এই ক্ষেত্রে যে মিনটা হচ্ছে সবচেয়ে ছোট। আর এখানে যদি আমি নরমাল আঁকতে মিন মিডিয়ান মোড সব জায়গার ক্ষেত্রে দূরত্ব কেমন আসতো? সমান আসতো। সেই ক্ষেত্রে হচ্ছে যে আমার এটাকে বলি নরমাল। ক্লিয়ার? ক্লাসে কি শুধু ইভানে আছে, আর কেউ নাই, তাই না? আমি সেটা বুঝাইনি। ঝর্ণা তো আবার কালকে তো আমরা মেকআপ ক্লাস নিয়েছি, কালকে তো কিছু আসেনি। হুম। স্যার কালকে আমার বাসায় প্রায় 8 ঘন্টা কারেন্ট ছিল না টানা। তাই আমরা ওই যে কালকে মেকআপ করে যে ওই দিন ক্লাস নিতে পারিনি, তো এই কারণে কালকে মেকআপ। এটা আমি তো জানতাম না, সকাল 9টার সময় কারেন্ট গেছে, আমি যখন কারেন্ট আসছে তারপর মেসেজ দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপে যে ক্লাস ছিল, ততক্ষণ তো ক্লাস শেষ হয়ে গেছে। আচ্ছা, ওকে। আমরা দেখো এখানে একটা ডেটা দেওয়া আছে। মোবাইল বন্ধ করে ফেলছো? এখানে একটা ডেটা দেওয়া আছে, দেখো। ফিমেল ব্যাংক এমপ্লয়িজ believes that her salary is low as a result of gender discrimination. ফিমেল এমপ্লয়িরা এসে ক্লেম করছে যে তারা হচ্ছে বৈষম্যের শিকার ইন রেসপেক্ট অফ স্যালারির ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার। পুরুষদের তুলনায় তাকে কম স্যালারি দেয়।
ঠিক আছে? হুম এই যে তার বিশ্বাস, এই যে তার হচ্ছে যে একটা ধারণা, সেই ধারণাটাকে প্রমাণ করার জন্য, টু ভেরিফাই, যাচাই করার জন্য, আর বিলিভস, she collects information on salaries of her male counterparts. তার যে মেল কলিগরা আছে, আপনি তো জানেন, তার যে মেল কলিগরা আছে, মেল কলিগদের কাছ থেকে, এখন তো জানেন কোথায় বাইরে গেছে কিনা, জায়ান দরজা লাগিয়ে দাও, মেইন দরজা। আচ্ছা, সে তার মেল যে কলিগরা আছে, ঠিক আছে, ওদের কাছ থেকে ওদের স্যালারির ইনফরমেশন নিছে, দোস্ত তোমার স্যালারি কত, ঠিক আছে? তাহলে she finds that their salaries have mean 34,000 and standard deviation 2,000. Her salary is 27,000. Her salary বলতে যে মহিলাটা দাবি করছে তার স্যালারি কম, সে বৈষ্ণব শিকার, তার স্যালারি হচ্ছে 27,000, আর অন দ্য আদার হ্যান্ড তার বন্ধুদের, তার হচ্ছে কলিগদের স্যালারি, এভারেজ স্যালারি হচ্ছে 34,000 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2,000, মানে হচ্ছে কারো কারো ক্ষেত্রে 36-38,000ও আছে, ঠিক আছে? এখন বলছে ডাটা ইনফরমেশন সাপোর্ট হার ক্লেম অফ জেন্ডার ডিসক্রিমিনেশন, বলছে সে যে জেন্ডার ডিসক্রিমিনেশনের অভিযোগ করছে সেটা সঠিক কিনা সেটা যাচাই করতে হবে। জি স্যার। ওকে, আমরা কিসের বেসিসে বাইর করব? স্যার আউট জেড স্কোর ইউজ করে, জেড স্কোর ইউজ করে বের করব। তাহলে জেড স্কোরের ফর্মুলা জানা আছে তোমাদের? স্যার মনে থাকার কথা। জেড স্কোরের ফর্মুলা কি জানা আছে তোমাদের? x minus bar divided by standard deviation s, এটা হচ্ছে জেড স্কোরের ফর্মুলা, ঠিক আছে? এটা হচ্ছে জেড স্কোরের ফর্মুলা। তাহলে এই যে একজন এমপ্লয়ি, তার ভ্যালুটা হচ্ছে যে 27,000, এই x এর জায়গায় তার 27,000 বসাবো। আর x বারের জায়গায় আমরা ওই এভারেজ বসাবো 34,000। ভাগ দিব কত দিয়ে? s এর মান কত শুনতে পাও না? স্যার 2,000। তাহলে কত? স্যার আমার না কত আসতেছে? 6,000 না 7,000? 27 তো, এখানে 4, এখানে 7,000, তাই না? 7,000 ভাগ হচ্ছে 2,000, কত হয়? 3.5। স্যার 3.5 স্যার। যোগ না বিয়োগ? স্যার বিয়োগ স্যার। তাহলে কত আসে? মাইনাস 3.5 না না হ্যাঁ 3.5 মাইনাস 3.5। তার মানে ওই যে এই মহিলা ক্লেম করছে তার স্যালারি হচ্ছে যে এভারেজ থেকে 3.5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিচে, তাই না? 3.5 বিলো দা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। দেখো আমরা যে কথা, এটা তো জাস্ট একটু দেখাইলাম, আমরা এই পুরো অঙ্কটাই করা আছে, একটু দেখাই। দেখো, this implies that women's salary is 3.5 standard deviation below the mean of the main salary distribution. এভারেজে যে এভারেজ স্যালারিটা আছে তার থেকে তার কতটুকু দূরে তার ইয়েটা 3.5। তাহলে আমরা কি বলতে পারি? আউটলায়ারটা কি 27,000, এটা কি আউটলায়ার?
অনেক নিচে, এই 3.5 টা অনেক নিচে। 3.5 হচ্ছে আমরা বলছি যে -3.5, আমরা বলছি 3 এর নিচে হইলে সেটাকে আমরা আউটলায়ার বলবো। তাহলে হেন্স, তাহলে আমরা কি বলতে পারি, ওই মহিলা যে ক্লেম করছে এটা সঠিক। So hence this information support her claim of gender discrimination. Clear? তো আমরা এই স্ট্যাটিস্টিক্যাল টেকনিক অ্যাপ্লাই করে একজন মানুষ ডিসক্রিমিনেশনের শিকার হচ্ছে কি হয় না সেই জিনিসটা আমরা কি করতে পারি, যাচাই করতে পারি। ঠিক আছে, ডিসক্রিমিনেশন শুধু আমরা মিন মিডিয়ান মোড বের করা শিকার করা জরুরি না, জরুরি হচ্ছে আমার অ্যাপ্লিকেশনটা। এই যে আমরা এখন যে এই অ্যাপ্লিকেশন সাইটটা যেগুলো দেখাচ্ছি এটা বেশি গুরুত্বপূর্ণ, যে আমরা কোন জায়গায় কোন জায়গায় আমরা এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারি। অ্যাপ্লিকেশন সাইটটা জানা থাকলে এটা হচ্ছে কাজে লাগে। বুঝা গেল তাহলে আমাদের যে আমরা এই জেড স্কোর দিয়েও আমরা কি বলে আমরা আউটলায়ার আছে কিনা ডেটা সেটে সেটা আমরা যাচাই করতে পারি। আমরা অলমোস্ট আমাদের ইয়ার শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের টপিকের শেষ পর্যায়ে চলে আসছে। বলছে মিন প্রাইস অফ পার স্কয়ার ফিট অফ এ হাউস ইজ 3100 টাকা। ফ্ল্যাটের এগুলো আছে না বিভিন্ন জায়গায়, ফ্ল্যাটের প্রাইস পার স্কয়ার ফিট 3100 টাকা এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 1200 টাকা। মানে হচ্ছে যে প্লেস বেদে এই ডাটা সেটে প্লেস বেদে এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1200 টাকা, মানে হচ্ছে গড়ে দামের পার্থক্য 1200 টাকা কম বেশি হয়। ঠিক আছে, কখনো 3000, কখনো 4500, কখনো হচ্ছে যে 4400 এরকম হয়। এখন বলছে হোয়াট ইজ দ্য জেড স্কোর ফর কস্টিং 2300 টাকা, 2300 এর জন্য জেড স্কোর কত হবে। এরপর বলছে 4900 এর জন্য জেড স্কোর কত হবে। ঠিক আছে, সর্বশেষ বলছে যে কমেন্ট করো আইদার শুড বি কনসিডার অ্যাজ অ্যান আউটলায়ার। এখন এই 2300 এই ভ্যালুটা কি আউটলায়ার অথবা 4900 এই ভ্যালুটা আউটলায়ার কিনা। এরপর বলছে যে ডাটা ভ্যালু আরেকটা ভ্যালু আছে 13000, এটা আউটলায়ার কিনা এটাও যাচাই করতে বলছে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে জেড স্কোর বের করা। জেড স্কোর আমরা বের করলাম, দেখো 2300 আর হচ্ছে 3100 ভাগ হচ্ছে 1200, এটা আসতেছে কত -0.67। আবার দ্বিতীয় ভ্যালুটার জন্য বি নাম্বারের ক্ষেত্রে জেড স্কোরের মান আসতেছে কত 1.50। তাহলে আমাদের এই 2300, 2300 এবং 4900 এটাকে কি আউটলায়ার বলতে পারবো? এরা আউটলায়ার না, কারণ হচ্ছে এরা 5 এর নিচে, কি বলে আমাদের 3 এর চাইতে ছোট, -3 এর চাইতে ছোট না, আবার 3 এর চাইতেও বড় না, তাই না? যে 2003 এত হচ্ছে যে 6 পয়েন্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিলো দা মিন, আর 4900 এটা হচ্ছে 1.5 ইঞ্চ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাবভ দা মিন। সো দে শুড নট কনসিডার অ্যাজ আউটলায়ার, এটা আউটলায়ার কনসিডার করা উচিত না। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের সর্বশেষ যে এটা বলছে যে 13000 এই সংখ্যাটাকে কি আমরা আউটলায়ার কনসিডার করতে পারি কিনা। তাহলে এখন দেখো এটা আসছে কত 8.25, তাহলে আমরা ডেফিনেটলি বলতে পারি এটা হচ্ছে আমার আউটলায়ার, ঠিক না? কারণ এটা হচ্ছে আমার 3 এর চেয়ে বড় হলে আমরা বলি কি আউটলায়ার, আর এটা হচ্ছে কোথায় 8.25 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাবভ দ্য মিন। সো দ্যাট আমরা সহজেই আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের আউট। এই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মেজার্স অফ ডিসপারশন বা ভেরিয়েবিলিটির মোটামুটি আর কোনো কিছু বাকি রাখিনি, সবকিছু আমরা পড়ানোর চেষ্টা করছি এই টপিকে। ঠিক আছে, কত কথা তোমার ঠান্ডা লাগবে তো? তাহলে আমরা দেখি নেক্সট ক্লাস কবে আমাদের? জি স্যার, কবে? মঙ্গলবার। জি স্যার, মঙ্গলবার আমরা একটা ক্লাস টেস্ট নেব চিন্তা করতেছি। স্যার নেন স্যার। ঠিক আছে, জি স্যার। ওকে স্যার এই যে লাস্ট যে বিষয় চ্যাপ্টার করানো হচ্ছে এই বিষয় করে
নাকি শুধু এটার উপরে? এই শুধু মেজার্স অফ ভেরিয়েবিলিটির উপর। আচ্ছা স্যার। ঠিক আছে স্যার স্যার আমাদের নিজের খাতা দেখেছেন স্যার? তোমরাই শুধু বাকি আছো বুঝছো। আগে হয়েছে তো ওদের থেকে দেখা শুরু করছি। এই এমবিএ গুলো শেষ করলাম, বিবিএ কত 55 ব্যাচ শেষ করলাম। এখন লাস্ট তোমরাই বাকি আছো, তোমাদের খাতাগুলাই দেখবো। ঠিক আছে আমরা দেখো এরপরের টপিকটা হচ্ছে কোরিলেশন অ্যানালাইসিস। সরি এরপরের টপিকটা হচ্ছে কোরিলেশন অ্যানালাইসিস। স্যার এটা না করলাম স্যার আমরা, ওই যে গ্রাফিক্যাল মেথড, ম্যাথমেটিক্যাল মেথড। এটা করাইছি তোমাদের? জি স্যার। স্যার এটা আমার এটা অনেক বড় একটা ম্যাথও করতে দিলেন না স্যার, ওই যে ইয়া করে কি জানি বলো ওটাকে, ওই যে আপার লিমিট লোয়ার লিমিট বের করে যে আর প্লাস সি আর মাইনাস সি, এই অঙ্কগুলো তো করতে দিলেন। আমরা ডিসপারশনের ওই অংশটুকু বাদ দিয়ে গেছিলাম তাই না? স্যার ওটা আমরা না মিডের আগে স্যার আজ থেকে একটু করাইলেন না, এটা মিডের আগেও স্যার আপনি করাইছিলেন আমাদেরকে, কিন্তু আমাদের টপিকটা আপনি লাস্ট মোমেন্টে বাদ দিয়ে দিয়েছিলেন যে সিলেবাস অনেক বড় হয়ে যায় মিডের। ছিল ওই যে মহিলার, ওইটাও ছিল আমার মনে আছে, আমার খাতাও করা আছে ম্যাথটা, যে মহিলার যে ইয়া করছে সেটা ঠিক হয়েছে, ছিল অঙ্কটা করাইছিলাম সেটা। স্যার। আমার কাছে এই যে নোট তো করা আছে স্যার, আপনি এই যে আমাকে এটা বুঝাইছিলেন আমাদেরকে যে স্যার আমি ভুলে গিয়েছি, তাহলে আমাদের ডিসপারশনও করাইছি, বুঝা গেছে, মনে পড়তেছে স্যার। জি স্যার এটা করানো হয়েছে স্যার। লাস্ট ক্লাসে তো তোমাদেরকে আমি কোরিলেশন অ্যানালাইসিস করিয়েছি মনে হচ্ছে। জি স্যার কোরিলেশন অ্যানালাইসিস করাইছেন স্যার, আপনি হাফ করাইছিলেন। আমরা বোধহয় গ্রাফিক্যাল মেথড একটা অঙ্ক করাইছি মনে হয়, এই যে এটা স্যার এটা একটা বড় একটা ম্যাথ দিয়েছিলেন স্যার। জি স্যার এগুলি করাইছেন স্যার। অনেক ভালো হয়েছে, ফিরাকে ধন্যবাদ। এটা শেষ হয়নি, আমরা এতটুকু পর্যন্ত এটা তোমাদেরকে করতে দিয়েছিলাম। জি স্যার আমাদেরকে এই ম্যাথটা করতে দিয়েছিলেন। রাইট রাইট, হ্যাঁ মনে পড়ছে এবার। আচ্ছা এই প্রবলেমটাতে আর এর মান আসবে নেগেটিভ, বুঝছো? এই যে একটা এই প্রবলেমটা দেখছো না, এইজ এবং সেলিং প্রাইস, গাড়ির এইজ, মনে করো একটা গাড়ি কিনছো, 5 বছর চালাইছো, এরপরে বিক্রি করে দিতে চাও, তাহলে সেলিং প্রাইসটা বেশি হবে না কম হবে? তাহলে আজ যারা হচ্ছে 2 বছর চালাইছে, সেলিং প্রাইস তার একটু বেশি হবে, ঠিক না? এইজের সাথে সেলিং প্রাইসের রিলেশনশিপটা হবে নেগেটিভ, মানে এজ বেশি হলে সেলিং প্রাইসটা কম হবে। এই এটা আমরা করি নাই স্যার, এটা জাস্ট তোমাদেরকে বলতেছি যে এটার ভ্যালুটা নেগেটিভ আসবে, এটা তোমরা করবে, করবে এটার ভ্যালুটা নেগেটিভ আসবে, এটার জন্য জাস্ট বলার জন্য বলছি। একটা জিনিস কাজ করবে, সেটা হচ্ছে র‍্যাঙ্ক কোরিলেশন। যে ব্যক্তি, যে ভদ্রলোক এই কোরিলেশনটা ডেভেলপ করছে, তার নাম হচ্ছে স্পেয়ারম্যান। কারণে তার নাম অনুসারে এটাকে স্পেয়ারম্যান র‍্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট বলা হয়ে থাকে। ঠিক আছে দেখো আগে যে ডেটাগুলো ছিল, এটা আগে ডেটাগুলো ছিল, এগুলো কি নাম্বার না? জি স্যার এগুলো হচ্ছে নাম্বার। এই নাম্বার গুলো হইলে নাম্বার, এটাও নাম্বার এটাও নাম্বার, ঠিক আছে? এবং দুইটাই হচ্ছে যে কন্টিনিউয়াস ডেটা। এই কন্টিনিউয়াস ডেটার ক্ষেত্রে আমরা হচ্ছে যে কোরিলেশন বের করতে পারি, জেনারেলি কোরিলেশন বের করতে পারি, কিন্তু স্পেয়ারম্যান র‍্যাঙ্ক কোরিলেশন ইউজ করা হয় যদি ডেটাটা হয় কোয়ালিটেটিভ। ডেটা যদি কোয়ালিটেটিভ হয়, সেই সমস্ত ক্ষেত্রে যদি আমাদের রিলেশনশিপ বের করার দরকার হয়, সেই ক্ষেত্রে আর আমরা অর্ডিনারি কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করতে ইউজ করতে পারি না। সেই সমস্ত ক্ষেত্রে আমরা হচ্ছে র‍্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট ইউজ করি। যেমন একজন মানুষের অনেস্টিকে কি তুমি মাপতে পারবা? একজন মানুষের অনেস্টি, উইজডম, বিচক্ষণতা বা সততা, এটাকে তুমি
কেজি হিসাবে বা পাউন্ড হিসাবে থাকতে পারবে না, ঠিক না? বাট তুমি র্যাঙ্কিং করতে পারবে, র্যাঙ্কিং করতে পারবে। এ হচ্ছে সবচেয়ে বেশি শট আমার দৃষ্টিতে, এ হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট, এ হচ্ছে থার্ড হাইয়েস্ট, এ হচ্ছে ফোর্থ হাইয়েস্ট। র্যাঙ্কিং করতে পারবে না? হ্যাঁ করতে পারবে। এরপরে দেখবা যে এই আমাদের কি বলে বিউটি, এই সুন্দরী প্রতিযোগিতা হয় না? জি স্যার। হ্যাঁ, সেখানে কি করে ফার্স্ট রানার আপ, চ্যাম্পিয়ন, ফার্স্ট রানার আপ, সেকেন্ড রানার আপ, থার্ড রানার আপ, তাই না? ওখানে বলে না যে সৌন্দর্য হয়েছে যে 1 মিলিয়ন কেজি, সৌন্দর্য হয়েছে যে 5 মিলিয়ন কেজি, এরকম কিছু বলে না। এটাকে ওভাবে মাপা যায় না, কিন্তু আমরা কি করতে পারি, র্যাঙ্কিং করতে পারি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, তাই না? জি স্যার। এরকম। আর এই সমস্ত ক্ষেত্রে যখন আমরা উইজডম, অনেস্টি, হ্যাঁ, বিউটি, এগুলোকে আমরা র্যাঙ্কিং করতে পারি, বাট আমি ক্যালকুলেট করতে পারি না ইয়েতে ভ্যালু দিয়ে। সেই সমস্ত ক্ষেত্রে আমাদের কোরিলেশন বের করতে গেলে আমরা স্পেয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্টের মাধ্যমে রিলেশনশিপটা বের করে থাকি। অথবা দুইজন জাজ এক্সামিনার, অথবা দুইজন জাজ, জজ, ঠিক আছে? জজ হচ্ছে যে তোমার এক্সামিনারদের জাজমেন্টও অনেক সময় র্যাঙ্কিং করা হয়। দেখো যে আমি খাতা দেখলাম, আমার দৃষ্টিতে হচ্ছে যে ইভান সবচেয়ে বেশি মার্কস পাইছে, ঠিক আছে? আরেকজন লোক খাতা দেখছে, আরেকজন লোক খাতা দেখেছে, সে হচ্ছে যে তার দৃষ্টিতে সে হচ্ছে যে সেকেন্ড হাইয়েস্ট মার্কস পেয়েছে। এরকম অনেক সময় হয়। তার মানে আমি যে জাজমেন্টটা করলাম, আমার এই জাজমেন্টটা একেবারে 100% অ্যাবসলিউট না, যেটা কমানো যাবে না, বাড়ানো যাবে না, এটা কখনোই বলা যাবে না, ঠিক আছে? এই কারণে এই এক্সামিনারের জাজমেন্ট বের করার জন্য দুইজন এক্সামিনারের মাঝে জাজমেন্টের মাঝে কোরিলেশন আছে কিনা সেটা যাচাই করার জন্য আমরা কি করি, র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট ইউজ করি। দেখো যে এরপর হচ্ছে যে তোমার ওই যে বিচারক, জাজ বা বিচারক, একজন বিচারকের কাছে আমি আবেদন করলাম জামিনের, সে জামিন দেয়নি, যে সে হচ্ছে জেলে পাঠাইছে। ঠিক সেম মামলার জন্য আরেকজনকে আমি আবার জামিন দিয়ে দিছি। তার মানে এটা হচ্ছে অ্যাবসলিউট কিছু না, সে তার বিচার অনুযায়ী, তার বিবেক বুদ্ধি অনুযায়ী সে কি করে, কখনো বেল বা জামিনটাকে অ্যাকসেপ্ট করে, কেউ হচ্ছে যে জামিনটাকে রিজেক্ট করে জেলে পাঠিয়ে দেয়। যে সমস্ত জিনিস হচ্ছে ম্যান টু ম্যান ভেরি করবে না, যে সমস্ত জিনিসগুলো ম্যান টু ম্যান ভেরি করবে না, যেমন ওয়েট, তুমি যেখানে গিয়েই মাপো সবসময় একই রকম আসবে, প্রাইস একই রকম আসবে, তাই না? এই সমস্ত ক্ষেত্রে, হচ্ছে যে আমরা র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট ইউজ করি না, যেটা হচ্ছে যে আমরা হচ্ছে যে ভেরি ম্যান টু ম্যান ভেরি করে, সেই ক্ষেত্রে আমরা র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট ইউজ করি। ওকে, জি স্যার। র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্টের জন্য যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা সিম্পল একেবারে, r equal to capital R equal to 1 minus 6 into summation of d square divided by n cube minus n। ক্যাপিটাল R দ্বারা বোঝানো হয় র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট, d দ্বারা বোঝানো হয় ডিফারেন্স বিটুইন দ্য র‍্যাঙ্কস অফ টু আইটেমস, দুইটা আইটেমের র‍্যাঙ্কিং এর ডিফারেন্স, এটা হচ্ছে d। আর n হচ্ছে নাম্বার অফ পেয়ারস, কতগুলো পেয়ার আমি ইউজ করলাম। তাহলে র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট হচ্ছে যে কোরিলেশন কোএফিসিয়েন্টের মতোই -1 থেকে বড়, +1 থেকে ছোট, এর মাঝামাঝি কোনো একটা ভ্যালু হবে, ঠিক আছে? ওখানে হচ্ছে যে স্মল আর ইউজ করছি, আর এখানে ক্যাপিটাল আর ইউজ করছি। ক্যাপিটাল আর ইউজ করছি জাস্ট দুইটা বোঝানোর, আলাদা বোঝানোর জন্য, নাহলে তো তুমি আর আর মানে একই রকম ফর্মুলা ইউজ করে ফেলবা। এই কারণে দুইটা ডিফারেন্স বোঝানোর জন্য একটাকে স্মলার আর, আর একটা বিগ আর বা ক্যাপিটাল আর ইউজ করছি। এখানে দেখো একটা एग्जांपल দেওয়া আছে, দুইজন ম্যানেজারকে বলা হয়েছে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে rank the group of employees in order to potential for eventually become a top manager।